আসসালামু আলাইকুম। আমি রুবায়েত আহমেদ। বাংলাদেশ রোবোটিক্স ফাউন্ডেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কোয়ারেন্টাইনে এখন আমরা ঘরে বসে আছি, সেলফ লার্নিং এর জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। তাই আমরা একটা ওয়ার্কশপ মডিউল তৈরি করেছি, যেটা হতে পারে আপনার লাইফ লার্নিং। রোবোটিক্স 101.010 খুবই বেসিক একটা কনসেপ্ট রোবোটিক্স সম্পর্কে। হয়তোবা এই 8টা ক্লাস শেষ করার পরে আপনি নিজে থেকে কিছু একটা করতে পারবেন। আমি চেষ্টা করবো পুরো ওয়ার্কশপটা বাংলায় করার, কিছু ইংলিশ টার্মস থাকবে, আপনি আর আমি যাতে সহজে বুঝতে এবং বুঝাতে পারি। আমি ভুল করতে পারি, মানুষ মাত্রই ভুল, আপনারা সংশোধন করে দেবেন। দেরি না করে আমরা আজকের ফার্স্ট ক্লাস স্টার্ট করি। ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স। আমরা একটি অনলাইন ওয়ার্কশপ তৈরি করেছি। টোটাল 8টা ওয়ার্কশপ অ্যান্ড ক্লাস হবে। কিছুটা হবে সফটওয়্যার এবং ওয়েবসাইট বেসিস, কিন্তু সম্পূর্ণ ওয়ার্কশপটা হবে আপনার ইচ্ছা থেকে। আপনার যদি কনসেপ্টটাতে ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি ওয়ার্কশপটা করে মজা পাবেন। আপনার বয়স বা ডিপার্টমেন্ট যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে। নলেজ শেয়ার করবেন এবং নলেজ শেয়ার করবেন। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে টেকনোলজিক্যাল একটা সায়েন্স, যেখানে রোবট নিয়ে গবেষণা করা হচ্ছে। আর্টিফিশিয়াল হিউম্যান মেকানিজম দিয়ে আমাদের দৈনন্দিন কাজকে সহজ থেকে সহজতর করছে এমন কিছু ডিভাইস। সাধারণত কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কম্বিনেশনে রোবোটিক্স বা মেকাট্রনিক্স সাবজেক্টটা স্টাডি করা হয়। আর রোবোটিক্স কোথায় যাচ্ছে? প্রথমেই শুরু করব দুইটা অ্যানিমেশন মুভি দিয়ে। গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, যারা আর্টিস্ট আছে, তারা অ্যাকচুয়ালি কীভাবে চিন্তা করছে যে ফিউচারটা কেমন হতে পারে, টেকনোলজি কতটা আপগ্রেড হতে পারে। প্রথমেই বিগ হিরো 6। হিরো হামাদা ছোট একটা ছেলে বট ফাইট করে নিজে রোবট বানায়। পুরো মুভিটার কাহিনী বলে স্পয়লার দিব না, কিন্তু স্টোরিটা এন্ডে বিগ হিরো 6 কিভাবে হলো আর টেকনোলজি যদি এমন হতো তাহলে কেমন হতো, এরকম একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে। তারপর আছে নেক্সট জেন। এখানে ছোট একটা মেয়ে মাইসু, কিন্তু স্কুলে যেত, সাডেনলি সে একটা রোবট পেয়ে যায়। রোবটটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, সে পালিয়ে যায়। তার ফিলিংস আছে, তার চিপসেটটা ডিফারেন্ট। হঠাৎ করে চিপসেটটা যখন চেঞ্জ হয়ে যায় তখন স্টোরিটা টুইস্ট হয়। সো এই মুভিটা দেখো একটা ফিউচারে রোবোটিক্স অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হতে পারে একটা ধারণা পাওয়া যায়। তো এই দুটো ছিল হচ্ছে চিন্তাধারা, যে না ঠিক আছে যদি এমন হয় ফিউচারটা। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আর রিসার্চার যারা আছে, সায়েন্টিস্ট যারা আছে, তারা কিভাবে চিন্তা করছে, হাইপোথেসিসটা কি? অলরেডি এই ব্যাপারগুলো হচ্ছে। ইনি হচ্ছেন হিউ হার। ইনি একজন প্রফেসর, MIT মিডিয়া ল্যাবের। উনি পাহাড় ট্রেকিং করতেন, একটা দুর্ঘটনায় 2 পা হারিয়ে ফেলেন। এখন ওনার প্রস্থেটিস লেগ আছে। ওনার প্রস্থেটিস লেগ বা আর্টিফিশিয়াল বডি পার্ট উনি নিজে ডেভেলপ করেছেন। সুফিয়া। সুফিয়া কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল, আর্টিফিশিয়াল হিউম্যান ড্রয়েড। ও কমিউনিকেশন করতে পারে। উন্নত দেশ যারা রোবোটিক্সে এগিয়ে আছে, তারা কোভিড-19 এই সিচুয়েশনটাতে নিজেরা কিছু সহজ রোবট বানিয়ে নিয়েছে, যেটা মানুষের মাধ্যমে কাজ না করিয়ে তারা মানুষের সাথে কথা বলে বিনা সংস্পর্শন একটা মানুষ আরেকটা মানুষের সাথে তারা কিছু রোবট ডেভেলপ করেছে। বস্টন ডায়নামিক্স, বস্টন ইউনিভার্সিটির একটা রোবোটিক্স টিম, তারা হিউম্যানড্রয়েড রোবট, 4 প্যাডেল রোবট এগুলো নিয়ে রিসার্চ করে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা মডেল আছে তাদের। ডান সাইডে যে হিউম্যানড্রয়েড হোয়াইট কালারের রোবটটা আছে, এটার নাম অ্যাটলাস দিয়েছে ওরা। আর বাম দিকে ইয়েলো কালার যে 4 প্যাডেল রোবটটা আছে, এটার নাম দিয়েছে ওরা স্পট। কার কোম্পানিগুলো অলরেডি ম্যানুফ্যাকচারিং আর তাদের ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের জন্য রোবোটিক আর্ম ইউজ করছে, যাতে স্মুথ কাজ হয়, নিখুঁত কাজ হয় এবং টায়ার্ডনেস না আসে। এক কাজ বারবার যেন একটা রোবট করতে পারে, টায়ার্ডনেস ছাড়া, টায়ার্ডলেস কিছু কাজ যেগুলো একমাত্র রোবটই পারে। আসিমো হোন্ডা কোম্পানির ডেভেলপ করা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট, ও নিজে কিছু ডিসিশন নিয়ে স্লো মোশনে কিছু কাজ করতে পারে। সো এগুলো এখন কাজ চলতেছে, কিন্তু সায়েন্টিস্ট আর কি বলতেছে, পেপারে কি আছে, রিসার্চ পেপারে কি আছে? রিসার্চ পেপারে চলছে এখন যে এখন বর্তমানে আর কি কি কাজ চলতেছে।
রিসার্চ পেপার বলছে যে রোবোটিক্স হেলথ কেয়ারে ইউজ হচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে উন্নত দেশগুলো কিছু রোবট বানিয়েছে যেটা মানুষের সাথে কমিউনিকেশন করছে। রিসার্চ পেপার বলতেছে যে মেডিকেল সার্জারিতে এই কোভিড-19 সিচুয়েশনটাতে ভেন্টিলেটর মেশিন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যেটা সমাধান করা যাচ্ছিল না। তো ওয়ার্ল্ড রোবোটিক্স নিয়ে যারা অনেকেই কাজ করছে, ইভেন বাংলাদেশে যারা রোবোটিক্স নিয়ে কাজ করছে তারা ডেভেলপ করা শুরু করে দিয়েছে এবং অনেককে অনেক রকম সাকসেসও পেয়েছে। বডি মেশিন ইন্টারফেস সাইবর্গ যেমন প্রফেসর হিউ হার, হিউম্যানয়েড রোবট যেমন অ্যাটলাস, ইন্ডাস্ট্রিয়াল আর্মস অলরেডি আমরা একটা কোম্পানি অলরেডি একটা কার কোম্পানি কাজ করছে তাদের ইন্ডাস্ট্রিতে, মিলিটারি রোবোটিক্স, আন্ডার ওয়াটার ফ্লাইং রোবোটিক্স, স্পেস রোবোটিক্স, বাংলাদেশে মার্স রোভার্স ডেভেলপ করছি আমরা, এবং আরও অনেক সেক্টরে, এবং আশা করি ইন ফিউচারে আরও অনেক সেক্টরে কাজ বাড়বে। সো রিসার্চ পেপার বলছে যে এগুলোতে অলরেডি কাজ চলছে। ফিউচার অফ রোবোটিক আর্ম, এখন ইন্ডাস্ট্রি বলতে এখন রোবোটিক আর্ম। ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম তাদের একটা সামিটে ভিডিও পাবলিশ করেছে যে বর্তমানে রোবোটিক্স নিয়ে কে কীভাবে কাজ করছে, কোন দেশ কীভাবে কাজ করছে এবং তারা ফিউচারে কীভাবে কাজ করবে। সো একটা ভিডিও পাবলিশ করেছে ওরা সামিটটাতে, যেটার সোর্স ছিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স। আমরা ভিডিওটা দেখি। আচ্ছা, ক্রিয়েটিভ লার্নিংয়ে আমরা কীভাবে রোবোটিক্সটাকে নিতে পারি, একটা ফ্লো চার্ট দেখবো আমরা। আপনার ক্রিয়েটিভ লার্নিং স্টার্ট হতে পারে আপনার নিজস্ব ইচ্ছা থেকে। আপনার নিজস্ব ইচ্ছাটা থাকতে পারে, আসতে পারে আপনার প্যাশন থেকে। প্যাশন আসতে পারে হচ্ছে গিয়ে আপনার হবি থেকে। আপনার হবি যে কোনো কিছু হতে পারে, সাইক্লিং হতে পারে, গেমস খেলা হতে পারে, ফটোগ্রাফি হতে পারে, ছবি আঁকা হতে পারে, মিউজিকও হতে পারে। এখন আপনি এই জিনিসটাকে কীভাবে রোবোটিক্সের সাথে রিলেট করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। হবি আর আর্ট যদি মিলে যায়, তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি এটাকে একটা ফিজিক্যাল লুক দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ছবি আঁকতে ভালো হন তাহলে আপনি হয়তো যা চিন্তা করবেন সেটাকে আপনি একটা পেজের মধ্যে তুলে ধরবেন। যখন সব কিছু হয়ে যাবে তারপরে আপনি সেলফ মোটিভেটেড হওয়ার জন্য আপনি একটা প্ল্যান রেডি করবেন যে আপনার ক্রিয়েটিভ যে লার্নিংটা আছে এটাকে আমি মানুষের বেনিফিটে কীভাবে ইউজ করতে পারবো এবং আমারও কীভাবে বেনিফিট হবে। যেহেতু আপনার ইচ্ছা আছে তাহলে আপনি আরও অনেক উপায় বের করে ফেলতে পারবেন যে কীভাবে জিনিসটার প্ল্যান অফ অর্ডার সাজানো যায়। যখন আপনি সেলফ মোটিভেটেড হয়ে যাবেন তখন আপনি হয়তো বা কাজও পাবেন। যখন কাজ পেয়ে যাবেন তখন আপনি কাজ করবেন। আর যেহেতু আপনি সেলফ মোটিভেটেড, আপনি বোর্ড হবেন না, বা টায়ার্ড হলেও আপনার কাছে ব্যাপারটা টায়ার্ডনেস মনে হবে না। কাজ করতে থাকবেন কিন্তু ফেইলিয়ার্স আসতে থাকবে। আপনি একটা কাজ বারবার করবেন, হয়তোবা অনেকবার হয়ে যাবে, থাউজেন্ডস টাইমস হয়ে যাবে, হয়তোবা আপনার ফেইলিয়ার্স আসবে, কিন্তু ওই যে আপনার সেলফ মোটিভেটেড তাই আপনি বারবার করছেন এবং বারবার করছেন। প্রত্যেকবার আপনি যখন ফেল করছেন আপনি আবার ওটা সংশোধন করে আপনি নতুন কিছু শিখে আবার করছেন, হয়তোবা আবার ফেল হচ্ছেন, কিন্তু আবার কোনো নতুন একটা জিনিস আপনি শিক্ষা পাচ্ছেন যে ওকে ফাইন, এটার জন্য আমি হয়তোবা ফেইলিয়ার আসতেছে। কিন্তু ফেইলিয়ার আসার পরেও হয়তো বা একটা সময় আপনার সাকসেস আসবে, অ্যাটলিস্ট আপনার সেলফ লার্নিং একটু হলেও তো বৃদ্ধি পেয়েছে। সো এত কথা না বলে আমরা এখন দেখি অ্যাকচুয়ালি যে টোটাল কোর্স আউটলাইনটা কেমন হবে।
টোটাল কোর্স আউটলাইনটা টোটাল 8টা ক্লাস হবে, এটা আমি ফার্স্টেই বলেছি। আজকে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স অলরেডি 3টা টপিকস আমরা পড়ে ফেলেছি। এটা হবে আমাদের আজকের ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস হবে হার্ডওয়্যার প্রোগ্রামিং। আমরা সফটওয়্যারের মাধ্যমে কিছু হার্ডওয়্যার প্রোগ্রামিং প্রবলেম সলভ করবো এই ক্লাসে। তারপরে আসবে হচ্ছে কি ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার কনস্ট্রাকশন। আপনি একটা রোবট ডিজাইন করবেন কিভাবে, ডিজাইন করে তাকে অ্যালাইভ করবেন কিভাবে, এই ক্লাসটা আমরা ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার কনস্ট্রাকশনে করব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে এটার সার্কিট প্ল্যানের জন্য আমরা সার্কিট ডিজাইন ক্লাস 4 ক্লাস। এই ক্লাসে হচ্ছে গিয়ে আমরা কম্পোনেন্টসগুলোকে একসাথে করব, একটা সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যার ওয়েবসাইট সিমুলেটর ইউজ করব সবগুলো কম্পোনেন্টসকে একত্র করার জন্য। প্রথম 4টা ক্লাস আপনাদের কাছে কমপ্লিকেটেড রাখতে পারে, আপনারা হয়তো অনেক কিছু বুঝবেন না, কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে থাকতে হবে, তাহলে 5th ক্লাস থেকে 8th ক্লাস পর্যন্ত আপনি সব কিছু বুঝবেন। 5th ক্লাসে হবে হচ্ছে গিয়ে কন্ট্রোলিং ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস, আমরা কানেকশন করে দেখাবো, আমরা নিজেরা করব, প্র্যাকটিক্যালি করব জিনিসটা। 7th ক্লাস হবে হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট অটোমেটিক হ্যান্ড ওয়াশিং ডিভাইস, এটা আমরা পুরোটা একবার করব। তারপরে 7th ক্লাস হবে টেম্পারেচার সেন্সর উইথ এলইডি, এটাও একটা প্রজেক্ট। লাস্ট ক্লাস হবে হচ্ছে গিয়ে রোবোটিক আর্ম, আমরা রোবোটিক আর্ম কীভাবে ডেভেলপ করতে হয় এটার খুবই ছোট একটা পোর্শন নিয়ে কাজ করব। ছোট একটা পোর্শন যদি আমরা বুঝি তাহলে আমরা হয়তো বা ইনশাল্লাহ রোবোটিক আর্ম ডেভেলপ করতে পারবো। আমার ডান দিকে লেফট বটমে একটা ট্যাব দেখা যাচ্ছে, কুকা দ্য রিভেঞ্জ। কুকা একটি জার্মান ম্যানুফ্যাকচারার কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক আর্ম ডেভেলপ করে। তাদের একটা অ্যাড দেখব যে প্রিসিশন, তার রোবোটিক আর্মের প্রিসিশন নিয়ে একটা অ্যাড আছে। টিমো বোল ইন্টারন্যাশনাল টেনিস প্লেয়ার, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনেকবার পেয়েছেন উনি এবং বেশ বিখ্যাত। তার সাথে একটা অ্যাড করেছে কুকা ভার্সেস টিমো বোল, আমরা অ্যাডটা দেখি।
আচ্ছা, এটা ছিল আমাদের কোর্স আউটলাইন। এখন হচ্ছে কি আমরা টপিকে চলে যাই, অ্যাকচুয়াল টপিক। ব্রেইন। মানুষের ব্রেইন সব কিছু কন্ট্রোল করতে পারে এবং কন্ট্রোল করে ওইভাবে কমান্ড দেয়। তেমনি রোবটের একটা ব্রেইন থাকে যেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বলে থাকি। মাইক্রো কন্ট্রোলার দিয়ে আপনি একটি সেট করা কাজ করতে পারবেন কিছু ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট দিয়ে, এবং টোটাল সিস্টেমটাকে চালাতে পারবেন একটা মডিউলের মাধ্যমে। এদিকে মাইক্রো প্রসেসর হচ্ছে গিয়ে আপনি মাল্টিপারপাস কাজ করতে পারবেন। ওর প্রসেসিং স্পিড মাইক্রো কন্ট্রোলার থেকে ডিফারেন্ট এবং বেশি। পুরো কোর্সটা হবে আরডুইনো R3 নিয়ে। আরডুইনো R3 রিলেটেড প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করব। যদি আমরা আরডুইনো R3 দিয়ে প্রজেক্ট কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অন্য যে কোনো বোর্ড দিয়ে কাজ করতে পারবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক রকম আরডুইনো বোর্ড আছে। দেখা যাচ্ছে যে কম্পোনেন্ট ডিপেন্ড করছে যে আপনার কাজের উপর, আপনি কীরকম কাজ করতে চাচ্ছেন ওই কাজের উপর ডিপেন্ড করে আপনি আপনার আরডুইনো বোর্ড সিলেক্ট করবেন। আমরা খুবই কমন একটা আরডুইনো বোর্ড নিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আরডুইনো R3। তো আমরা আরডুইনো R3 ডেমনস্ট্রেশন করব বেসিক্যালি, যে একটা আরডুইনো R3 বোর্ড দেখতে কেমন এবং কাজ কিভাবে করে, কী কী পিন আছে এবং সব কিছু। তো এটা হচ্ছে গিয়ে একটা আরডুইনো R3 পিকচার আমরা দেখতে পাচ্ছি। উপরে যে সারিটা আছে ওইটার পিনগুলো আমরা লক্ষ্য করি। একদম ডান সাইডের ফার্স্টের পিনটাকে বলছে RX, যেটা পিন 0। তারপরে সেকেন্ডটা হচ্ছে TX, যেটা পিন 1। এরপর যেটা সিরিয়ালি পিন 2 থেকে পিন 13 পর্যন্ত সবগুলো ডিজিটাল পিন। বেসিক্যালি 0 থেকে 13 পর্যন্ত সবগুলোকে কাউন্ট করা হয় আরডুইনোতে ডিজিটাল পিন। এদের প্রত্যেকটা আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো। ইনপুট হবে আমি যেটা কমান্ড করব, যেই মডিউলটা থেকে আমি কমান্ডটা দিব, সেখানে আমি ইনপুট হিসাবে কানেকশন দিব। আর যদি আমি ওইখান থেকে আউটপুট পেতে চাই, যে ইনপুটটা দিয়েছি এটা থেকে যে আউটপুটটা আসবে, আউটপুটটা যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে হচ্ছে কি আমরা এখানে ডিজিটাল পিনের ইনপুটটা দিব আর কি। এরপর আছে ডিজিটাল গ্রাউন্ড। প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থাকে। নেগেটিভ টার্মিনাল আমরা গ্রাউন্ড পিনে কানেক্ট করব। এরপর আছে অ্যানালগ রেফারেন্স পিন। এটা আমাদের যখন আমরা প্রজেক্ট করব তখন এটার কাজ সম্পর্কে আমরা জানবো। নিচের সারিতে সবগুলো অ্যানালগ পিন। ডিজিটাল আর অ্যানালগ পিনের যে ডিফারেন্সটা আছে এটা আমরা 5th ক্লাসে গিয়ে বুঝবো অ্যাকচুয়ালি, যখন আমরা মডিউল নিয়ে কাজ করব। নিচের ডান দিক থেকে পিন A0 থেকে পিন A5 অ্যানালগ পিন, ইনপুট এবং আউটপুট। ভোল্টেজ, এরপর আছে ভোল্টেজ ইন। এরপর দুইটা গ্রাউন্ড পিন আছে। আগেই বলেছি নেগেটিভ টার্মিনাল অ্যাটাচ করব এখানে। এরপর দুইটা পজিটিভ টার্মিনাল আছে যেখানে অ্যানালগ ইনপুট ও আউটপুট মডিউল হিসাবে 5 ভোল্ট বা 3.3 ভোল্টে কানেক্ট করব। এরপর আছে রিসেট পিন। বোর্ডের বাম দিকে দুইটা পোর্ট, একটা হচ্ছে ইউএসবি যেটা দিয়ে প্রোগ্রাম আপলোড করে, আর একটা আছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই। যদি বাইরে থেকে পাওয়ার দেওয়া লাগে তখন আমরা এই এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইটা ইউজ করি। বোর্ডের ডান দিকে আছে যথাক্রমে রিসেট বাটন, ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রাম আর মাইক্রো কন্ট্রোলার চিপ অ্যাটমেগা 328 দেওয়া আছে। আরডুইনোতে মাইক্রো কন্ট্রোলার চিপ অ্যাটমেগা 328 থাকে। অনেক কমপ্লেক্স লাগছে, অনেক কিছু হয়তো বুঝতে পারছি না, কিন্তু একটু ডেমনস্ট্রেশন পিনগুলো কোথায় কোনটা আছে এটাই হচ্ছে কি আজকের ফার্স্ট ক্লাসের মেইন কনসেপ্ট আমাদের। এতগুলো পিন আমাদের প্রজেক্ট করার সময় লাগবেও না। কিভাবে সিম্পল সলিউশন করা যায় কম পিন আর মডিউল ইউজ করে আমরা সিম্পল সলিউশন দ্বারা করতে পারবো, টোটাল কোর্সটা আমরা এইভাবেই দ্বারা করিয়াছি। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কিছু ক্লাস স্টার্ট করব। এটার জন্য আমি এখনই সাজেস্ট করছি যে আপনারা আরডুইনো IDE সফটওয়্যারটা অবশ্যই নামাবেন। এরপর সলিডওয়ার্কস 2013, এটা সব পিসিতে খুবই স্মুথলি চলে। ইনশাল্লাহ আপনার পিসিতেও খুব সুন্দর মতন চলবে। থ্যাংক ইউ যারা এতক্ষণ ধৈর্য নিয়ে পুরোটা শুনেছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হার্ডওয়্যার প্রোগ্রামিং সম্পর্কে প্র্যাকটিক্যালি নলেজ পাবো। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।